আমার সতীর্থ বন্ধু ঋদ্ধিমান সামনের সারিতে বসে রয়েছেন পশ্চিমবাংলা তথা ভারতের খেলা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শতাব্দী প্রাচীন যে মাধ্যম সাংবাদিকতা নির্ভীকভাবে নিরপেক্ষভাবে এবং কেবলমাত্র বাস্তব এবং সত্যটাকে তুলে ধরার জন্য যে সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা জানি ক্রীড়া সাংবাদিকগণ আমাকে এই অভূতপূর্ব সম্মান দেওয়ার জন্য আমি জানি না এই সম্মানে পাওয়ার মাপকাঠি কি মাপদণ্ড কি। উনি যখন আমাকে জানালেন যে একটা ডাক টিকিট প্রকাশ হচ্ছে তখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি যে বাস্তবে আমার নামে একটা ডাক টিকিট প্রকাশ হচ্ছে বা হবে বা হতে পারে। তো আমরা জীবনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে ঋণী থাকি জন্ম এবং শিক্ষা লাভের জন্য বাবা মার কাছে, ঋণী থাকি গুরু এবং শিক্ষকের কাছে জীবনের শিক্ষা পাওয়ার জন্য, ঋণী থাকি বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রতিষ্ঠা এবং পরিচিতি পাওয়ার জন্য। সবইতে নিজের যোগ্যতা, নিজের পরিশ্রম, নিজের অধ্যবসায় লাগে। কিন্তু যেরকম ভাবে ঈশ্বরের দূত হয়ে শরৎ চক্রবর্তী আমাকে আজকে এই সম্মান পাওয়ার যোগ্য করলেন, আমার মনে হয় যদি আমি আমার জীবনে ঋণী থাকি শরৎ চক্রবর্তীও সেই লিস্টে সংযোজিত হলেন যে আজীবন আমি আপনাকে ঋণী। আমরা জীবনে বিভিন্ন সময় সাফল্য ব্যর্থতা পাই, মানুষের জীবনই তাই, জীবন শিক্ষা দেয়। সাফল্য পাওয়ার ক্ষেত্রে আমরা অসংখ্যবার নিজেদের পিঠ চাপড়াই, নিজের পরিশ্রমের কথা ব্যক্ত করি, ব্যর্থ হলে সতীর্থকে দোষ দিই। এটা মানুষের স্বাভাবিক নিয়ম। কিন্তু সাফল্য ব্যর্থতা দুটোই জীবনে আসে। আমার ব্যক্তিগত জীবন জীবিকা, যার জন্য প্রায় 32 বছর ধরে আমি ফুটবলের সাথে যুক্ত রয়েছি। যদি একদম শুরুতে ভাবি টাটা ফুটবল একাডেমির প্রথম দিন, যেদিন থেকে আমার জীবনে ফুটবল পেশা হিসেবে আসে, আমার মনে আছে যে একাডেমির শেষের দিকে যখন আমরা ডুরান্ড কাপে সবে ভারতীয় সর্বস্তরের ফুটবলে পরিচিতি পাচ্ছি, সর্বভারতীয় টুর্নামেন্ট খেলছি, তখন জয় চৌধুরী, শরৎ চক্রবর্তী তারা আমাদেরকে কভার করতেন। সেই সময় সোশ্যাল মিডিয়া এরকম ছিল না, তখন আরো অনেকে ছিলেন, রূপক শাহ, মানস চক্রবর্তী, অরুণ সেনগুপ্ত। কিন্তু যেহেতু এই সভাঘরে দুজন রয়েছেন, তো আপনারা আমাকে একদম কিশোর অবস্থা থেকে দেখেছেন, যখন খেলোয়াড় হিসেবে শিশু, খেলোয়াড় হিসেবে শিখছি নবিশ, তখন থেকে সর্বরাষ্ট্রীয় স্তরে, এবং আজকে এটা ঠিক একজন তরুণ অ্যাডমিনিস্ট্রেটর যে ফুটবল খেলেছে নিজের জীবনে নিজের সামর্থ্য এবং সাধ্য অনুসারে সর্বোচ্চ পর্যায়ে। এমন নয় যে ভীষণ বড় গোলকিপার ছিলাম, কিন্তু হ্যাঁ, ফুটবল খেলার জন্য, ফুটবল শেখার জন্য যা যা অভিজ্ঞতা দরকার, সেই অভিজ্ঞতা আমার ফুটবল জীবনে আমি পেয়েছি। সমস্ত সময় এটাই চেষ্টা থাকে যে যদি ফুটবলকে প্রতিদানে কিছু দেওয়া যায়, দেওয়া মানে এটাই যে যখন খেলতাম কি নেই বা কি হলে একজন খেলোয়াড় হিসেবে বা খেলার জন্য ভালো হতে পারে, সেটা যখন আজকে ঈশ্বরের আশীর্বাদে বা সৌভাগ্যবশত সেই অথরিটি এসেছে, সেইটা আনা দেশের ফুটবলে, সেটা যেন করতে পারি, সেটা সর্বক্ষণ চিন্তা করি। এবং যে কোনো পরামর্শ, যে কোনো উপদেশ সবসময় আমি স্বাগত জানাই। এবং আপনাদের থেকে কারা ভালো হতে পারে, যারা দশকের পর দশক ধরে খেলোয়াড় এবং খেলাকে দেখেছেন, আপনাদের থেকে সুপরামর্শদাতা বা অভিজ্ঞ পরামর্শদাতা আমার মনে হয় সমগ্র পশ্চিমবাংলায় নেই। কারণ স্পোর্টস জার্নালিস্ট যে ভারতের স্পোর্টস সম্পর্কে বলতে পারে, একজন খেলোয়াড় যেমন সকালবেলায় উঠে মাঠে আমি যদি ফুটবল অনুশীলন করতে যাই, আমার মনে হয় আপনি একজন ফটোগ্রাফার
বা একজন সাংবাদিক হিসেবে সকালবেলায় মাঠে যান সে খেলার খবর সংগ্রহ করতে, বিকেলবেলা মাঠে যান ম্যাচের ফলাফল দেখতে। তো আপনাদের ভীষণ বড় ভূমিকা রয়েছে, কন্ট্রিবিউশন রয়েছে ভারতের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় সমালোচনা ভীষণ ভীষণ রকম ভাবে স্বাগত, কিন্তু সেই সমালোচনা কেন কেবল এবং কেবল মাত্র কনস্ট্রাকটিভ হয়, অর্থাৎ অমুকটা খারাপ এরকম যেমন বলা যায়, আবার অন্যভাবে এটাও বলা যায় যে অমুকটাকে এমন করলে ভালো হতে পারে। কথার মানে একই দাঁড়ায়, কিন্তু কথাটাকে শব্দ চয়ন এবং বাক্য গঠনের ক্ষেত্রে একটু আলাদা। যে আমি সরাসরি সমালোচনার ক্ষেত্রে এখানে নেগেটিভিটি আনছি, অথবা আমি বলতে পারছি যে কিভাবে বদলানো। দেবাশিস দা ক্রিকেটের সাথে যুক্ত, ক্রিকেট এবং ফুটবলের মধ্যে পার্থক্য কি? ফুটবলে যদি একজন খেলোয়াড় পেনাল্টি মিস করে, পরের দিনের হেডলাইন হয় অমুকের জন্য অমুক ক্লাবের সর্বনাশ। সেই খেলোয়াড়কে আজীবন তাকে অনুশোচনা করতে হয় যে সেই দিন যে মিস করেছিলাম, আমি জানি আমাকে 1 লক্ষ মানুষ শাপান্ত করেছে, এত অভিশাপ দিয়েছে, তুই টাকা নিয়ে নিয়েছিস, তুই ম্যাচ কটার করেছিস, তুই এই করিসনি, তুই ওই করিসনি। অর্থাৎ তার কাছে ফুটবল খেলাটা বোধহয় বিশাল বড় বোঝা, বিশাল বড় পাপের বিষয়। যেমন যদি আপনার ছেলে মেয়ে যদি কোনোদিন পরীক্ষায় ভালো না করে, আপনি যদি তাকে এমন ভাবে বকেন, আজকাল প্রায়শই দেখি যে ছেলে মেয়েরা বিশেষ করে যখন উচ্চশিক্ষা পেতে যাচ্ছে তারা আত্মহত্যা করে বসে। রাজস্থানের কোটাতে এখানে অসংখ্য উচ্চশিক্ষিত ছেলে মেয়ে ছাত্রছাত্রী তৈরি হয়, আপনি দেখবেন প্রতি 2 মাস অন্তর সেখান থেকে আত্মহত্যার গল্প আসে। কেন? এই চাপ। মধ্যবিত্ত বাবা মা কোনোভাবে অর্থ জোগাড় করেছেন, ছেলে মেয়ের কাছে নিজের স্বপ্নটাকে পূরণ করতে চান এবং সেই চাপ নিতে না পেরে সেই ছেলে মেয়ে আত্মহত্যা করে। ফুটবল হচ্ছে সেইটা। ক্রিকেটে যদি একজন নামী ক্রিকেটার কোনোদিন ব্যাটসম্যান শূন্যতে আউট হয়, বা যদি বোলারের পরপর 2 কি 3টে বলে 6 লাগে, দেবাশিস দ্বারা যারা ক্রীড়া সাংবাদিক আছেন তারা বলে ইট ওয়াজ এ ব্যাড ডে ইন অফিস। শিক্ষিত উচ্চশিক্ষিত লোকেরা তারা যখন গালাগালও দেন, এত ভালোভাবে দেন শুনতে কানে বাজে না, কিন্তু গালাগাল যখন আমরা গলিতে রাস্তায় শুনি, খিস্তি এমন হয় যে কানে বাজে, বোঝা যায়। এটাই হচ্ছে মানুষের শালীনতা। ব্যাড ডে ইন অফিস আর একটা হঠাৎ করে দেখলি ক্লাবটাকে ডুবিয়ে দিল, শেষ করে দিল। আমার মনে হয় এই যদি সূক্ষ্মতাটা যেদিন সামনের দিকে যারা বসে আছেন তারা যদি অনুধাবন করেন, কারণ আপনারা একজন খেলোয়াড়কে ভাঙতে এবং গড়তে পারেন। কত শত স্টার আপনারা তৈরি করেছেন, কত শত স্টার আপনাদের হেডলাইনে শেষ হয়ে গেছে। আপনারা একটা খেলাকেও ভাঙতে এবং গড়তে পারেন। জানবেন যে যদি পজিটিভিটি না থাকে, সেই খেলাটাই থাকে। একটা সময় চলছিল 90 দশকের শেষের দিকে, মাঝামাঝিতে এবং 20 শতাব্দীর শুরুর দিকে, একটাই কথা হতো যে এখন বাংলায় খেলা নেই, খেলা হতো 70-এর দশকে। কি খেলা ছিল, এখন কিছুই না। এই যে মনে করুন 70 দশকেরও খেলোয়াড় খারাপ নয়, 90 দশকেরও খেলোয়াড় খারাপ নয়, সেও সমান পরিশ্রম করে, সেও খেলে। কিন্তু এই যে তুলনাতে যদি পজিটিভিটি আসে, তাহলে কি 90 দশকের খেলোয়াড়ও আগামী দিনে যখন তারকা হবে, সে পরের দশক, তার পরের দশককে সে অনুপ্রাণিত করবে, তবে খেলাটা বেঁচে থাকবে। কিন্তু যদি এমন হয় যে 70 দশকের পর আর খেলাই তৈরি হয়নি, তাহলে 80, 90, 2000, 2010-এর পর থেকে বাবা মা বলবে যে এখানে ফুটবল খেলে কোনো লাভ নেই, ফুটবল খেলাটাই শেষ হয়ে যাবে। তো ফুটবলের সাথে যে যুক্ত লোকেরা আছে তাদের জীবিকাও শেষ। তো ফুটবলের সভাপতি হিসেবে দেবাশিসদার উন্নতি ছাড়াও আমি সময় বেশি নিলাম, সূর্য ডুবছে, কারণ আমি এইটা নিয়েছি যে টেক ফর গ্রান্টেড যেমন বলে ইংরেজিতে, যে যেহেতু আমি মুখ্য অতিথি দ্বয় ঋদ্ধিমানের সাথে, সেহেতু এটুকু আমার অধিকার রয়েছে যে আমি আমার বক্তব্যকে কিছুটা দীর্ঘান্বিত করবো। অনেক ধন্যবাদ আপনাকে শুনেছেন, আর আমি সরোজদাকে দ্বিতীয়বার কৃতজ্ঞতা জানাই আমাকে এই মঞ্চে আমন্ত্রণ করা এবং আজকের দিনে সাক্ষী দেওয়ার জন্য। ধন্যবাদ।